আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের জীববিদ্যা ক্লাসে উপস্থিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের বহুল পরিচিত ভাইরাস নিয়ে। ভাইরাস বিশেষ করে কোভিড-19 পর থেকে খুবই বহুল পরিচিত একটা শব্দ। সাধারণ মানুষ যখন এই শব্দটা জানতো না, কোভিডের পর থেকে এখন সবাই এই শব্দটার সাথে পরিচিত। তো ভাইরাসটা আসলে কি? ভাইরাস হচ্ছে একটা ইনফেকশাস এজেন্ট, অর্থাৎ রোগ সৃষ্টিকারী সত্তা, যেটা কোনো একটা পোষক দেহে রেপ্লিকেট হয় বা বংশবৃদ্ধি করতে পারে। ভাইরাস জীবন্ত যে কোনো কিছুকেই, সেটা ব্যাকটেরিয়া হোক, উদ্ভিদ হোক বা প্রাণী হোক, সব কিছুকে আক্রমণ করতে পারে। ভাইরাস ডোন্ট বিলং টু এনি কিংডম। ভাইরাস কোনো ধরনের কিংডমের অন্তর্ভুক্ত নয়। আমরা যেমন জীবজগৎকে, উদ্ভিদ জগৎকে, প্রাণী জগৎকে বিভিন্ন কিংডমে ফেলি, এটিকে কোনো কিংডমে ফেলা যায় না। ইটস নট এ প্ল্যান্ট অর অ্যান অ্যানিমেল। এটা উদ্ভিদও না, আবার প্রাণীও না। ইটস নট এ ফানজাই, প্রোটিস্ট অর ব্যাকটেরিয়া। এটা কোনো ফানজাই, প্রোটিস্ট অথবা ব্যাকটেরিয়াও না। হোয়াট ইজ এ ভাইরাস? তাহলে ভাইরাসটা কি? ভাইরাস আর টিনি মাইক্রো অর্গানিজম। ভাইরাস হচ্ছে খুবই ক্ষুদ্র একটা অণুজীব, যেটা মানুষ, প্রাণী এবং উদ্ভিদের রোগ তৈরি করে। এবং ব্যাকটেরিয়ার মতো ভাইরাস কিন্তু নিজে নিজে রিপ্রোডিউস করতে পারে না, অর্থাৎ নিজের বংশবৃদ্ধি নিজে নিজে করতে পারে না। তারা যদি বংশবৃদ্ধি করতে চায়, তারা যদি সেল মানে বিভাজিত করতে চায় বা নতুন আরেকটি ব্যাকটেরিয়া ভাইরাস তৈরি করতে চায়, সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই একটা পোষক দেহের প্রয়োজন পড়ে, অর্থাৎ পোষক দেহের বাইরে তারা তাদের বংশ বৃদ্ধি করতে পারে না। এখন ভাইরাস কিভাবে ছড়ায়? ভাইরাস বিভিন্ন পাথওয়ের মাধ্যমে ছড়ায়, বিভিন্ন পথে ছড়ায়। সেটা বাতাসে হতে পারে, ডিরেক্ট স্পর্শের মাধ্যমে হতে পারে, সংক্রমিত খাবারের মাধ্যমে হতে পারে, হ্যাঁ, যারা গুড হাইজিন মেনটেন করে না সেগুলোর মাধ্যমে হতে পারে। এবং এই ভাইরাস প্রতিরোধ করার জন্য ভ্যাকসিন দেওয়ার জন্য বলে বর্তমান চিকিৎসা বিজ্ঞান। ভ্যাকসিনের কথা খুব বহুল প্রচলিত, যদিও বা হোমিওপ্যাথরা বা হোমিওপ্যাথিতে ভ্যাকসিনের বিকল্প হিসেবে বলা হচ্ছে যে জীবনী শক্তিকে শক্তিশালী করা, অ্যান্টিমাইজমেটিক ট্রিটমেন্ট করা, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করে ব্যক্তিকে সুস্থ রাখা। এখানে ছবিতে আপনারা যাকে দেখতে পাচ্ছেন, অ্যান্ড্রি লোয়াফ। তিনি একাধারে একজন বায়োলজিস্ট এবং ভাইরোলজিস্ট। ভাইরোলজিস্ট মানে হচ্ছে যিনি ভাইরাস সম্পর্কে জ্ঞান রাখেন। তো এখানে অ্যান্ড্রি লোফ উনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। উনি 1952 সালে মত প্রকাশ করেন যে ভাইরাস জীব নয়, জড়ও নয়। ভাইরাস ইজ এ ভাইরাস, অর্থাৎ ভাইরাস ভাইরাসে, ভাইরাস ভাইরাসে, এটা কোনো জীব না, এটা কোনো জড় বস্তুও না। তাহলে এটা একটা স্বতন্ত্র কিছু। আমরা নেক্সট স্লাইডে দেখতে পাচ্ছি বার্জিস ম্যানুয়াল। এই বার্জিস ম্যানুয়ালের 7th এডিশনে ব্যাকটেরিয়ার একটা সংজ্ঞা উল্লেখ করা হয়েছে যে ক্ষুদ্রাকার ব্যাকটেরিয়া প্রতিরোধক ছাঁকনি দিয়ে চলাচলে সক্ষম রোগ সৃষ্টিকারী প্রতিনিধি, যা শুধু জীবন্ত পোষক কোষের সংখ্যা বৃদ্ধি করে এবং মিউটেশনের মাধ্যমে নতুন স্ট্রেন সৃষ্টি করে, তাকে ভাইরাস বলে। এবং লুরিয়া এবং ডার্নেল 1868 সালে একটা সংজ্ঞা দেন। তাদের মতে ভাইরাস এমন একটি সত্তা যার নিউক্লিয়িক অ্যাসিড, ডিএনএ অথবা আরএনএ দ্বারা তৈরি এবং জীবন্ত পোষক কোষের অভ্যন্তরে পোষক কোষের সংশ্লেষণকারী উপকরণ ব্যবহার করে এরা সংখ্যা বৃদ্ধি করে থাকে। এবং পিলিজার এট অল 1993 সালে ভাইরাসের আরও একটি সংজ্ঞা দেন। এখানে পিলিজার এট অলের মতে অকোষীয় অতি আণুবীক্ষণিক সংক্রামক সত্তা যার নিউক্লিয়িক অ্যাসিড, ডিএনএ অথবা আরএনএ দ্বারা গঠিত এবং শুধু পোষক কোষে সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম, এরূপ সত্তাকেই ভাইরাস বলে। এবং ভাইরাস শব্দের অর্থ আসলে বিষ বা পয়জন। এটা একটা ল্যাটিন শব্দ, ল্যাটিন শব্দ থেকে এই শব্দটা গৃহীত। তৎকালীন সময়ে বিজ্ঞানীদের ধারণা ছিল ভাইরাস শুধু ক্ষতি করে থাকে, অর্থাৎ ভাইরাসের অপকারী দিক ছাড়া কোনো উপকারী দিক ছিল না। তাই সম্ভবত ভাইরাসকে বিষের সাথে তুলনা করা হয়েছিল। এখন আমরা যদি ভাইরাসের বসতি যদি দেখি, একটু সময় নিচ্ছি আমি।
আমরা যদি ভাইরাসের হ্যাবিটেট বা বসতি, ভাইরাস কোথায় থাকে সেটা যদি আমরা যদি দেখি, তাহলে আমরা দেখব যে প্রকৃতির সর্বত্রই কিন্তু ভাইরাস পাওয়া যায়। প্রকৃতির এমন কোনো জায়গা নাই, মানুষ থেকে শুরু করে উদ্ভিদ এবং প্রাণীদেহে কিন্তু ভাইরাস পাওয়া যায়। ভাইরাস আক্রান্ত জীবের মলমূত্র, কফথুতুতেও ভাইরাস পাওয়া যায়। এই ভাইরাসগুলো মানুষ, উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি সৃষ্টি করে থাকে, এবং ভাইরাসগুলো কিন্তু গরম কাতর না, শীত কাতর না, অর্থাৎ এরা গরম বা শীত, অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা কোনোটার মধ্যে এরা বিনষ্ট হয় না। এটা একটা ভাইরাসের একটা অদ্ভুত নেচার। ভাইরাস জড় পরিবেশে জড় পদার্থের ন্যায় অবস্থান করে এবং কোনো জীবন্ত দেহে যখন প্রবেশ করে তখন জীবিতের মতো আচরণ করে। ভাইরাস আমাদের টোটাল যে বায়োস্ফিয়ার আছে সেখানে সামগ্রিকভাবে বিরাজ করে। হ্যাঁ, ভাইরাস পাওয়া যায় না এমন কোনো জায়গা নাই আমাদের যে এনভায়রনমেন্টে, এমন কোনো স্থান নাই আমাদের শাকসবজি থেকে শুরু করে, মাংস থেকে শুরু করে। হ্যাঁ, এবং ব্যাকটেরিয়ার মধ্যেও কিন্তু ভাইরাস থাকে। ইভেন অনেক ব্যাকটেরিয়াকে কিন্তু ভাইরাস খেয়েও ফেলে, অনেক ব্যাকটেরিয়াকে ভাইরাস ধ্বংসও করে ফেলে। আজকে আমার পরবর্তী আলোচনায় আসবে টি2 ভাইরাসের কথা। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি করোনা ভাইরাসের একটা ছবি। আমরা নেক্সট ছবিতে দেখতে পাচ্ছি এইডস রোগ সৃষ্টিকারী এইচআইভি ভাইরাসের একটা ছবি। এইচআইভি ভাইরাস কিন্তু আমাদের হিউম্যান বডিতে যখন অ্যাটাক করে তখন রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে ফেলে। আমাদের ডিএইচএমএসসি কোর্সে যেহেতু এই টপিকটা নাই, সেহেতু এটা আমি আলোচনা করব না। শুধু আলোচনার সাথে শুধু ছবিটুকু দেখি, আমি সংক্ষেপে আমি পরবর্তী আলোচনায় যাচ্ছি। আমরা যদি ভাইরাসের নেচার বা ভাইরাসের প্রকৃতি যদি আমরা বিশ্লেষণ করি, আমরা দেখব যে ভাইরাস এক ধরনের অতি আণুবীক্ষণিক অকোষীয় বস্তু, যেটা ব্যাকটেরিয়া, উদ্ভিদ এবং মানুষ সহ নানা শ্রেণীর কতিপয় গুরুত্বপূর্ণ ও সংক্রামক রোগের জন্য দায়ী। ভাইরাসের প্রকৃতি প্রকৃতপক্ষে জীবনের প্রকৃতির নামান্তর মাত্র। জীবজগতের প্রান্তসীমায় অবস্থিত এই ভাইরাস শুধু যে তাদের সূক্ষ্ম আকৃতির জন্যই স্বতন্ত্র তা নয়, বরং এরা আরো কিছু বৈশিষ্ট্যের অধিকারী। বিজ্ঞানীদের নিকট ভাইরাস এর প্রকৃতি নির্ণয় করা বেশ দুরূহ ও জটিল ব্যাপার হয়ে দাঁড়ায়। এজন্য ভাইরাস জীব না জড় প্রকৃতির তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে প্রচন্ড মতভেদ দেখা দেয়। কারণ একদিকে ভাইরাসে যেমন রয়েছে জীবনের সক্রিয় ধর্ম, অপরদিকে রয়েছে জ্বরের নিষ্ক্রিয়তা। তাই ভাইরাসের প্রকৃতি আজও রহস্যময়। ভাইরাসের প্রকৃতি নিয়ে আমরা যে বিষয়টা দেখি যে ভাইরাস আসলে জড়ও না এবং কি জীবও না। অর্থাৎ ভাইরাস যখন জীবদেহের বাইরে থাকে তখন বাইরের পরিবেশে সে মৃতের মতো পড়ে থাকে, মানে একটা জড় বস্তু যে ধরনের ঠিক সে ধরনের। ভাইরাসের মধ্যে কোনো রকম জীবনের কোনো লক্ষণই থাকে না। আর ভাইরাস যখনই কোনো একটা জীবদেহে প্রবিষ্ট হয় বা জীবদেহে প্রবেশ করে, কোনো একটা পোষক দেহে প্রবেশ করে, তখনই কিন্তু ভাইরাসের মধ্যে জীবনের লক্ষণগুলো আমরা বিকশিত হতে দেখি। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো আমরা বললাম ভাইরাসের প্রকৃতি নিয়ে, এই প্রকৃতির উপর ভিত্তি করে দুইটা আমরা থিওরি আমরা দেখি। ভাইরাস নিয়ে আমরা দুই ধরনের থিওরি আমরা দেখি, একটা হলো মলিকিউল থিওরি, আরেকটা হলো অর্গানিজমস থিওরি। মলিকিউল থিওরি মানে কি? মলিকিউল থিওরি হচ্ছে বলা হচ্ছে যে ভাইরাস এক বিশেষ ধরনের অতি সূক্ষ্ম প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড নির্মিত জড় রাসায়নিক অণু। ভাইরাস কণার আকার প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড কণার আকারের সমান। একই প্রজাতির প্রতিটি ভাইরাস কণার আকৃতি, ভৌত ও রাসায়নিক গুণাবলী হুবহু একই রকম, যা কেবল রাসায়নিক অণুসমূহের প্রোটিনের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন ভাইরাসের ক্যাপসিডের গঠন রাসায়নিক নিয়ম নীতি অনুসারে হয়, কিন্তু সেখানে জীবকোষের গঠন প্রকৃতির সামান্যতম লক্ষণও অনুসৃত হয় না। ভাইরাস পানিতে মেশানো যায়, সূক্ষ্ম ছাঁকনির সাহায্যে পৃথক করা যায়, সেন্ট্রিফিউজ যন্ত্রের সাহায্যে আলাদা করা যায়, আবার রাসায়নিক পদার্থের মতো কেলাসিত করা যায়। এই কেলাসিত ও বিশুদ্ধ প্রায় পিওর ক্রিস্টাল যেটাকে বলা হয়, এটা হলো ভাইরাস। এগুলো সাধারণত রাসায়নিক পদার্থের মতো কাচের বোতলে দীর্ঘদিন রেখেও দেওয়া যায়। তাহলে এই ধরনের সংরক্ষিত অবস্থায় ভাইরাসের মধ্যে কোনো রকম প্রাণের কোনো লক্ষণই কিন্তু খুঁজে পাওয়া যায় না। এই কারণে এই যে বৈশিষ্ট্যগুলো বলা হচ্ছে ভাইরাসের বৈশিষ্ট্যগুলো, এগুলো যেহেতু জড় বৈশিষ্ট্যের সাথে মিলে, জড় পদার্থের বৈশিষ্ট্যের সাথে মিলে, তাহলে ভাইরাস নিয়ে এই যে তাত্ত্বিক কথাগুলো, এই কথাগুলোকে বলা হচ্ছে মলিকিউল থিওরি বা অণুমতবাদ। আমরা এরপর আলোচনা করব অর্গানিজমস থিওরি বা জীবমতবাদ নিয়ে। জীবমতবাদ বলতে আমরা কি বুঝি? শুধুমাত্র পোষকের সজীব কোষে প্রতিরূপ গঠনের দ্বারা বংশবৃদ্ধিতে সক্ষম, ভাইরাস পরিব্যাপ্তিতে সক্ষম, ভাইরাস সুনির্দিষ্টভাবে পরজীবী প্রায় সকল প্রকার সজীব জীবদেহে রোগ সৃষ্টি করার ক্ষমতা ভাইরাসের রয়েছে।
ভাইরাস অ্যান্টিজেনিক রূপে কাজ করে এবং কোনো প্রাণীর দেহে প্রবেশ করার পর তারা অ্যান্টিবডি গঠন করে কোষককে উদ্দীপিত করতে পারে। অর্থাৎ অ্যান্টিজেন হিসেবে ভাইরাস যখন আমাদের দেহে প্রবেশ করে, আমাদের দেহে বহিরাগত কোনো বস্তু যখন প্রবেশ করে সেটাকে আমরা বলি কি অ্যান্টিজেন। অ্যান্টিজেন রূপে ভাইরাস যখন আমাদের দেহে প্রবেশ করে এবং কোনো প্রাণীর দেহে প্রবেশ করার পর সেটা অ্যান্টিবডি তৈরি করার জন্য কি করে, উদ্বুদ্ধ করে, কোষককে উদ্বুদ্ধ করতে পারে। কোষককে আক্রান্ত করার ব্যাপারে ভাইরাসগুলো বিশেষভাবে নির্দিষ্ট। তাহলে এই যে বৈশিষ্ট্য, এই ভাইরাস যখন জীবদেহে প্রবেশ করে তখন কিন্তু জীবনের লক্ষণ এই ভাইরাসের মধ্যে আমরা দেখি। এই কারণে এটিকে বলা হচ্ছে অর্গানিজমস থিওরি অথবা জীব মতবাদ। এরপরে দেখেন, এখন আমরা ভাইরাসকে আমরা কিভাবে দেখব। ভাইরাস খুবই ক্ষুদ্র, ভাইরাস খুবই ক্ষুদ্র এবং হলো একটা অকোষীয় একটা সত্তা, যেটা ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে আমরা দেখতে পারি। আরো মাইক্রোস্কোপ আছে অনেক শক্তিশালী, আমরা নর্মাল কোনো মাইক্রোস্কোপ না, ভাইরাস যেহেতু অনেক ছোট, আমাদের শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপ বা এই ধরনের অনেক শক্তিশালী মাইক্রোস্কোপ গুলো আমাদের লাগবে। আমরা ভাইরাসের মধ্যে অনেকগুলা আমরা বৈশিষ্ট্য আমরা দেখি। ক্যারেক্টারিস্টিক অফ ভাইরাসের মধ্যে আমরা মাইক্রোস্কোপিক পার্টিকেল আমরা যদি বলি, এটা খুবই স্মল এবং ভিজিবল উইথ ইলেকট্রন মাইক্রোস্কোপ, মানে ভাইরাসগুলো খুবই ক্ষুদ্র এবং ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে রেখে ভাইরাসগুলোকে আমরা দেখতে পারি। এবং নট লিভিং অর্গানিজমস, অর্থাৎ এটা জীবন্ত না। লেগ সেলস এন্ড ক্যান নট রিপ্রোডিউস ইন্ডিপেন্ডেন্টলি, অর্থাৎ এরা স্বাধীনভাবে এদের সেলের যে ডিভিশনটা সেটা করতে পারে না। আর জেনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে বলা হচ্ছে এরা ডিএনএ আরএনএ এগুলা থাকতে পারে অথবা কোনোটা নাও থাকতে পারে। ইনফেকশাস এজেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে এরা প্রাণীর দেহকোষ ভেদ করে প্রবেশ করে এবং রেপ্লিকেট করে, অর্থাৎ এরা বংশবৃদ্ধি করে। স্পেসিফিক হোস্টের ক্ষেত্রে বলা হচ্ছে কোনো কোনো ভাইরাস কোনো নির্দিষ্ট সেল বা কোনো নির্দিষ্ট প্রজাতিকে আক্রমণ করে। যেমন বলা হচ্ছে যে মিক্সো ভাইরাস আক্রমণ করে ইঁদুরকে। মিক্সো ভাইরাস ব্যবহার করে কিন্তু ইঁদুরের মধ্যে মহামারী তৈরি করে ইঁদুরের মধ্যে একটা মরক লাগিয়ে দেওয়া যায়, মানে ইঁদুরকে মেরে ফেলা যায়। এই সম্প্রতি হয়তো চীনে ব্যবহার করেছে কোভিড ভাইরাসকে পৃথিবীতে একটা মরক লাগানোর জন্য, যে মানুষের মধ্যে ছড়িয়েছে এটা। তাহলে স্পেসিফিক হোস্টকে আক্রমণ করার ক্ষমতা রাখে ভাইরাস। এবং ভেরিয়েবিলিটির মধ্যে আমরা দেখি র্যাপিড মিউটেশন এবং জেনেটিক ডাইভার্সিটি। ইভলিউশনারি প্রেশার আমরা বলা হচ্ছে ড্রাইভ হোস্ট অ্যাডাপ্টেশন অ্যান্ড ইভলিউশন, অর্থাৎ এটা অ্যাডাপ্টেশন এবং ইভলিউশনের ব্যাপার এখানে থাকে। ডাইভার্স শেপস এর মধ্যে বিভিন্ন রকম শেপ থাকে। হ্যাঁ, এটা ফিলামেন্ট হতে পারে, সূত্রাকার হতে পারে। ভাইরাল এনভেলপস এর মধ্যে কোনো কোনো লিপিড এনভেলপস ডিরাইভড ফ্রম হোস্ট সেল থাকে। এরপর কজের মধ্যে আমরা দেখি যে বিভিন্ন রকম ভাইরাল ইনফেকশন, কমন কোল্ড, হ্যাঁ, এই জাতীয় অনেক সময় মারাত্মক অবস্থাও হতে পারে। এখন আমরা দেখব ভাইরাসের জড় বৈশিষ্ট্য এবং এবং হলো কি জীবীয় বৈশিষ্ট্য, এই দুইটা বৈশিষ্ট্য আমরা দেখব। ভাইরাসের আমরা যদি প্রথমে জীবীয় বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, আমরা দেখব যে ভাইরাস খুব দ্রুত রিপ্রোডিউস করতে পারে, তবে শুধুমাত্র জীবন্ত পোষক দেহে যখন থাকে তখনই পারে, কিন্তু বাইরের পরিবেশে থাকলে সে কোনো ধরনের রিপ্রোডিউস করতে পারে না। হ্যাঁ, এবং তারা মিউটেট হতে পারে, ইভলভ হতে পারে। আমরা দেখি ভাইরাস হচ্ছে অকোষীয়, অতি আণুবীক্ষণিক এবং সাইটোপ্লাজম বিহীন রাসায়নিক পদার্থ বিশেষ। রাসায়নিক দিক দিয়ে ভাইরাস প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের সমন্বিত রূপ। ভাইরাসের নিজস্ব বিপাকীয় ক্ষমতা নেই। ভাইরাস কণিকাগুলোকে পরিশ্রিত এবং কেলাসিত করে স্ফটিকে পরিণত করা যায়। এগুলো হচ্ছে ভাইরাসের জড় বৈশিষ্ট্যের কথা বলছি আমি। হ্যাঁ, জীবকোষের বাইরে থাকা অবস্থায় এরা রাসায়নিক কণার বা জ্বরের মতোই আচরণ করে। আকারে এরা বৃদ্ধি পায় না এবং বাহ্যিক কোনো উদ্দীপনায় সাড়া দেয় না। এটা হলো নন লিভিং ক্যারেক্টার। হ্যাঁ, বলা হচ্ছে সেলুলার, নট অটোনোমাস। তারপর হলো ক্যারি আউট নো মেটাবলিজম অন দেয়ার ওন, ভাইরাসেস ডোন্ট গ্রো অ্যান্ড ডিভাইড, রেপ্লিকেশন ইজ ফুলি ডিপেন্ডেন্ট অন দ্য হোস্ট সেলস মেটাবলিক machinery. Viral components are synthesized and assembled within the infected host cell. এবং আমরা ভাইরাসের যে জীবীয় বৈশিষ্ট্য সেখানে আমরা দেখি ভাইরাস মাত্রই ডিএনএ বা আরএনএ অণু এবং প্রোটিন দিয়ে গঠিত। এরা জীবন্ত পোষক কোষের অভ্যন্তরে বংশবৃদ্ধি করতে সক্ষম। তাহলে এরা যেহেতু বংশবৃদ্ধি করতে সক্ষম, সেহেতু এটি ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য। রোগ আক্রমণকারী ব্যাকটেরিয়ার মতো ভাইরাসও সজীব কোষ ছাড়া বাঁচতে পারে না। এতে জেনেটিক রিকম্বিনেশন বা বংশগতির পুনঃসংযোগ ঘটতে দেখা যায়।
ভাইরাসের প্রকরণ, সৃষ্টি এবং পরিব্যাপ্তি নিঃসন্দেহে জীবের অন্যতম বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে এগুলো গেল কি ভাইরাসের কিছু জীবীয় বৈশিষ্ট্য। এখন ভাইরাস আসলে জীব নাকি জড়, এটা নিয়ে কিন্তু বিতর্ক হয়ে গেছে। কেউ জীবীয় বৈশিষ্ট্য নিয়ে বলে এটা জীব, কেউ এটার জড় বৈশিষ্ট্য নিয়ে বলে এটা জড়। এবং এই যে একটা মতভেদ বিজ্ঞানীদের মধ্যে, এই মতভেদের কারণটা কি, তাহলে কি বললাম, একটা হলো জীবনের সক্রিয় ধর্ম ভাইরাসের মধ্যে আমরা দেখি, আরেকদিকে আমরা দেখি ভাইরাসের মধ্যে জ্বরের নিষ্ক্রিয়তা। এই দুইটা বৈশিষ্ট্য নিয়ে বিজ্ঞানীদের মধ্যেও একটা মতভেদ তৈরি হয়ে গেছে। সেজন্য ভাইরাসের প্রকৃতি আজও রহস্যময়, এবং ভাইরাস হচ্ছে জীব এবং জ্বরের মাঝামাঝি কিছু, এই ধরনের একটা অবস্থায় অবস্থান করে। এখন আমরা যদি ক্যারেক্টারিস্টিক অফ ভাইরাস গুলো যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে এসেনশিয়াল ফিচার, নিউক্লিক অ্যাসিডের মধ্যে ডিএনএ আরএনএ থাকতে পারে, এটা হেলিক্যাল, ক্লোজ লুপ, লং স্ট্র্যান্ড হতে পারে। এখানে দেখেন বিভিন্ন সাইজ, শার্প, মানে কি বলে এটাকে, সাইজ, শেপ, এগুলো বলা হচ্ছে আর কি, বিভিন্ন আকার আকৃতি। ডান পাশের ছবিগুলোতে দেখেন কোনোটা ষড়ভুজাকার, কোনোটা গোলাকার, বিভিন্ন রকম এনভেলপ আছে কোনোটাতে। হ্যাঁ, প্রোটিন কোড, কল্ড ক্যাপসিড, সাম হ্যাভ এনভেলপ, যেমন ইনফ্লুয়েঞ্জা, চিকেন পক্স, হারপিস সিমপ্লেক্স, এইচআইভি গুলো এরকম ভাইরাল, ভাইরাল শেপ বিভিন্ন থাকে। হ্যাঁ, এখানে ট্রায়াঙ্গুলার ফেসেস থাকে হারপিক্স, চিকেন পক্স, পোলিও এগুলোর মধ্যে। এবং হেলিক্স, কয়েল স্প্রিং, কয়েলের মতো পেঁচানো থাকতে পারে। র্যাবিস, মিজেলস, টোবাকো, মোজাইক এগুলা। ঠিক আছে, এগুলো দেখেন এখানে কয়েল স্প্রিং এর মতো এখানে পেঁচানো পেঁচানো একদম। দেখছেন এই কোনায় এটা দেখেন একদম, এই যে এই ছবিটা দেখেন, একদম কয়েলের মতো পেঁচানো পেঁচানো থাকতে পারে। দেখেন ভাইরাস কিন্তু তাহলে অনেক রকম আকৃতি বিশিষ্ট হতে পারে। আমাদের নেক্সট টপিক হচ্ছে ভিরিয়ন এবং নিউক্লিও ক্যাপসিড। ভিরিয়ন বলতে আসলে আমরা কি বুঝি, ভিরিয়ন বলতে আমরা বুঝি প্রোটিন কোড, যেটাকে বলা হচ্ছে ক্যাপসিড, এবং এটা সারাউন্ডিং নিউক্লিক অ্যাসিড কোড থাকে এবং কন্টেন জেনেটিক ম্যাটেরিয়াল থাকে, এখানে জেনেটিক ম্যাটেরিয়াল কন্টেন করে এটাতে। এরপর দ্য নিউক্লিক অ্যাসিড অ্যান্ড দ্য ক্যাপসিড আর কলেকটিভলি কল্ড নিউক্লিও ক্যাপসিড। অর্থাৎ এটাকে বলা হচ্ছে যে নিউক্লিক অ্যাসিড এবং ক্যাপসিডকে বলা হচ্ছে নিউক্লিও ক্যাপসিড। এবং সহজ বাংলা আমরা এভাবে বলতে পারি যে প্রকৃতপক্ষে ভাইরাসের টেকনিক্যাল টার্ম হলো ভিরিয়াম। নিউক্লিক অ্যাসিড ও ক্যাপসিড সমন্বয়ে গঠিত একটি সংক্রমণক্ষম সম্পূর্ণ ভাইরাস কণাকে ভিরিয়ন বলা হয়, আর সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাস কণাকে বলা হয় নিউক্লিও ক্যাপসিড। এখানে দেখেন ভাইরাসের একটা স্ট্রাকচার দেখানো হচ্ছে, বাইরের দিকে দেখেন, হ্যাঁ, ওই যে ম্যাসের কাঠির মতো অংশ, মাথাগুলো এনভেলপ প্রোটিন, এবং ভিতরে দেখেন পেঁচানো ভাইরাল জিনোম এবং কি নিউক্লিও ক্যাপসিডের ছবি দেখানো হয়েছে এখানে। আমরা ক্লাসিফিকেশন অফ ভাইরাসে যাই। ভাইরাসের ক্লাসিফিকেশন যদি আমরা করি, সেক্ষেত্রে আমরা বিভিন্ন রকম ভাইরাস আমরা দেখব এখানে। ভাইরাস ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ মরফোলজি অ্যান্ড রেপ্লিকেশন, মরফোলজি এবং ভাইরাস কিভাবে বিভাজিত হয় বা বংশবৃদ্ধি করে এগুলোর উপর ডিপেন্ড করে ভাইরাসকে বিভিন্ন ক্লাসিফিকেশন আমরা করতে পারি। এখানে ভাইরাসের আমরা কিছু ক্লাসিফাইড করার জন্য কিছু ফলোইং ক্যারেক্টারিস্টিক আছে, কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো একটু বলি। আমরা জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ আছে কি নাই এটার উপর ভিত্তি করে ভাইরাসকে আমরা ক্লাসিফাই করতে পারি। শেপ অফ ক্যাপসিডের অবস্থা অনুসারে আমরা ভাইরাসকে আমরা ক্লাসিফাইড করতে পারি। সাইজ অফ ক্যাপসিড অর নাম্বার অফ ক্যাপসোমার্সের আমরা এটিকে ক্লাসিফাইড করতে পারি। প্রেজেন্স, অ্যাবসেন্স, এনভেলপ, মানে এনভেলপ আছে কি নাই। এই যে একটু আগে এনভেলপ দেখালাম ছবিতে, এখানে এই যে এনভেলপ অবস্থান, এখানে দেখেন এনভেলপ কোথায়, চতুর্দিকে একটা গোল রাউন্ড, যেটা এটাকে বলা হচ্ছে এনভেলপ। চতুর্দিকে একটা আবরণ আছে গোলাকার, এটাকে বলা হচ্ছে কি এনভেলপ। উপর থেকে 2 নাম্বার দেখেন মার্ক করে দেওয়া হয়েছে, এই যে এনভেলপ, এনভেলপ আছে কি নাই এটার ভিত্তিতেও আমরা ব্যাকটেরিয়াকে ক্লাসিফাইড বা শ্রেণীবিভাগ করতে পারি। টাইপ অফ হোস্ট অর সেল দ্যাট ইনফেক্টস, অর্থাৎ এটা কি ধরনের পোষক দেহকে বা কি ধরনের সেলে আক্রমণ করে, এটার উপর ভিত্তি করেও কিন্তু ভাইরাসকে আমরা ক্লাসিফাইড বা শ্রেণীবিন্যাস করতে পারি। টাইপ অফ ডিজিজ ইট প্রডিউস, এটা কি ধরনের রোগ তৈরি করে, এটা নির্দিষ্ট কোনো গ্রুপের রোগ তৈরি করছে কিনা সে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেও কিন্তু ভাইরাসকে আমরা কি করতে পারি, ক্লাসিফাইড করতে পারি। এখানে ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাসের অনেকগুলো বিষয় দেখানো হচ্ছে। কতগুলো নেকেড ভাইরাস থাকে, কতগুলো এনভেলপ ভাইরাস থাকে, মানে কতগুলো প্যাকেটের মধ্যে থাকে, কতগুলো প্যাকেট ছাড়া নেকেড অবস্থায় থাকে, এই ধরনের কিছু ভাইরাস আছে। হ্যাঁ, এখানে ডাবল ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাসের কিছু বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। এখানে আমরা ভাইরাসের ক্লাসিফিকেশন যদি করি, আমরা এখানে দেখব ডিএনএ ভাইরাসের কথাই যদি আমরা ধরি, আমরা দুই ধরনের ভাইরাস দেখি। একটা এনভেলপ থাকে, মানে এটার একটা পোশাক থাকে, চতুর্দিকে গোলাকার একটা কাভার থাকে, আরেকটা থাকে নেকেড
ক্যাপসিড, অর্থাৎ এটা উন্মুক্ত থাকে, এটাতে কোনো এনভেলপ থাকে না। এনভেলপ থাকে কোন ধরনের ভাইরাসে? পক্স ভাইরাসে, হার্পিস ভাইরাসে, হ্যাপার্ডনা ভাইরাসে। এবং নেকেড ক্যাপসিড থাকে কোন কোন ভাইরাসে? পলিওমা এবং প্যাপিলোমা, এডিনো এবং পার্ভো ভাইরাসে। এবং নিচে আমরা দেখি আরএনএ ভাইরাসে প্লাস আরএনএ, মাইনাস আরএনএ, প্লাস মাইনাস আরএনএ, প্লাস আরএনএ ভায়া ডিএনএ। তাহলে এখানে এই ধরনের এভাবে ক্লাসিফাইড করা হয়েছে এখানে। এখন ডিএনএ ভাইরাসের মধ্যে আমরা 3 রকম ভাইরাস দেখতে পাচ্ছি, একটা ডাবল স্ট্যান্ডার্ড, একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড, একটা কমপ্লেক্স। এখানে ডাবল স্ট্যান্ডার্ডের মধ্যে আছে এনভেলপড এবং নন এনভেলপ, এবং এনভেলপডের মধ্যে আছে হারপিস ভিরিডি, যেখানে HSV1, HSV2, ইভি, ইভিভি, সিএমভি, ভিজেডভি, তারপর হচ্ছে HHV6, HHV7, HHV, এবং হ্যাপার্টনা ভিরিডি HBV বলা হচ্ছে। নন এনভেলপডের মধ্যে আমরা পাচ্ছি সার্কুলার এবং লাইনার। সার্কুলারের মধ্যে আমরা পাচ্ছি প্যাপোভা ভিরিডি, যেমন HPV, জেসি এবং বিকে, এবং লিনিয়ারের মধ্যে আমরা পাচ্ছি এডিনো ভিরিডি, যেটাকে বলা হচ্ছে হিউম্যান এডিনো ভাইরাস। এবং আমরা সিঙ্গেল স্ট্যান্ডার্ডকে পাচ্ছি নন এনভেলপ অবস্থায়, কমপ্লেক্সকে পাচ্ছি এনভেলপ অবস্থায়। তাহলে আমরা আরএনএ ভাইরাসের মধ্যেও 3টা ক্যাটাগরি পাচ্ছি আমরা। একটা হলো কি এখানে সিঙ্গেল স্ট্র্যান্ড পজিটিভ, সিঙ্গেল স্ট্র্যান্ড নেগেটিভ, আরেকটা ডাবল স্ট্র্যান্ড। এরপরে আমরা টাইপস অফ ভাইরাস যদি আমরা দেখি, এখানে বিভিন্ন টাইপের ভাইরাস আছে, কোনোটা গোলাকার, কোনোটা ষড়ভুজাকার, কোনোটা চতুর্দিকে গোলাকার এবং খাঁজ খাঁজ কিছু অংশ যেখানে আমরা দেখি গ্লাইকোপ্রোটিন থাকে। কোনোটার মধ্যে আবার দেখেন মাকড়সার মতো কি আছে, এখানে পাওয়া আছে, টেল ফাইবার বলা হচ্ছে। এটা টি2 ফাস ভাইরাস। এটার স্ট্রাকচারটা আমরা শেষে আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে কোনোটা প্রথম যেটা বাম দিক থেকে হেলিকেল বলা হচ্ছে, যে পেঁচানো, এটাকে হেলিকেল আকৃতি বলা হচ্ছে। 2 নম্বরে যে ভাইরাসটা, এটাকে বলা হচ্ছে পলিহেডারাল ভাইরাস। এটাকে পলিহেডারাল ভাইরাস বলা হচ্ছে। এটা ট্রায়াঙ্গুলার ফেসেস থাকে, অর্থাৎ এটার ষড়ভুজাকার একটা আকৃতি থাকে। এবং আরেকটা হলো ফেরিক্যাল ভাইরাস একটা থাকে এখানে 3 নম্বরে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। করোনা ভাইরাসের স্ট্রাকচার কিন্তু অনেকটা এরকমই। এরপর আমরা সর্বশেষ ডান দিকে যেটা দেখতে পাচ্ছি, এখানে মাথা দেখতে পাচ্ছি, হ্যাঁ, মাকড়সার মতো কতগুলো পা দেখতে পাচ্ছি, উপাঙ্গ বা টেল ফাইবার আমরা দেখতে পাচ্ছি। এটি এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে এই ধরনের ভাইরাসকে কমপ্লেক্স ভাইরাস। আমরা ব্যাকটেরিওফাজ নিয়ে পড়বো। এই ব্যাকটেরিওফাজ কিন্তু এই কমপ্লেক্স ভাইরাসের উদাহরণ। আমরা এখন দেখব যে মানবদেহে ভাইরাস কি ধরনের রোগ তৈরি করতে পারে। আমরা ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস দুইটা গ্রুপে যদি আমরা ভাগ করে নিই, আমরা ডিএনএ ভাইরাসের ক্ষেত্রে দেখব যে রেসপিরেটরি কিছু ডিজিজ তৈরি করে, স্মল পক্স তৈরি করে, চিকেন পক্স তৈরি করে, মনোনিউক্লিওসিস তৈরি করে, কোল্ড শোর তৈরি করে। আরএনএ ভাইরাসের ক্ষেত্রে আমরা দেখব এইডস তৈরি করে, ইনফ্লুয়েঞ্জা তৈরি করে, কমন কোল্ড তৈরি করে, পোলিও, মিজেলস বা হাম এবং র্যাবিস, ওই যে কুকুরে কামড় দিলে যেটা হয় জলাতঙ্ক, এটাও কিন্তু আরএনএ ভাইরাস তৈরি করে। আমরা ক্লাসিফিকেশন অফ হিউম্যান ভাইরাসের মধ্যে ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাসের আরেকটা স্লাইডে দেখি। এখানে ডিএনএ ভাইরাসের ক্ষেত্রে বলা হচ্ছে হারপিস সিমপ্লেক্স, ভেরিসেলা জোস্টার, হিউম্যান প্যাপিলোমা, পক্স ভাইরাস, এসএসভি, এপিস্টিন বার এবং পার্ভো ভাইরাস, হেপাটাইটিস বি, এগুলো তৈরি করে। আরএনএ ভাইরাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রেট্রোভাইরাস, টোগা ভাইরাস এবং হলো ফ্লাভি ভাইরাস, প্যারামাইক্সো ভাইরাস, হেপাটাইটিস এ, সি, ই এবং পিকোরনা ভাইরাস, এগুলো আরএনএ ভাইরাসের জনিত কারণে এই রোগগুলো তৈরি হয়। আমরা যদি ফাংশন অফ ভাইরাস দেখি, ভাইরাস কি ধরনের কাজ করে? ভাইরাস হলো এটা একটা প্যারাসাইটিক বায়োলজিক্যাল এন্টিটিস, অর্থাৎ এটা একটা মানে রোগ সৃষ্টিকারী একটা জৈবিক একটা সত্তা, হ্যাঁ, যেটা হলো কোন একটা পোষক দেহে বংশবৃদ্ধি করে এবং হলো যে এটা বিভিন্ন সেলুলার ড্যামেজ করতে পারে। হ্যাঁ, হিউম্যান হতে পারে, অর্থাৎ মানব দেহে, প্রাণীদের দেহে এবং উদ্ভিদের দেহে বিভিন্ন রকম এটা ড্যামেজ তৈরি করতে পারে। এবং জেনেটিক্যাল বিভিন্ন রকম এটা ইভলিউশনারি ইমপ্লিকেশন ঘটাতে পারে। জেনেটিক রিসার্চেও এটা ব্যবহার করা যেতে পারে এবং এটা মারাত্মক রকম কিছু রোগ ব্যাধি পয়দা করতে পারে। আমরা এখন টি2 ফাস ভাইরাসের স্ট্রাকচার দেখতে পাচ্ছি ছবিতে। দেখেন এখানে হেড থাকে এবং টেল থাকে, মানে মাথা থাকে এবং লেজ থাকে, ব্যাঙাচির মতো। ব্যাঙাচি পানিতে দেখবেন মাথা এবং লেজ থাকে, বডি থাকে না। তো টি2 ফাস ভাইরাসেরও একটা হেড আছে, আরেকটা কি আছে, টেল আছে, লেজ আছে, মাঝখানে বডি নাই, কিন্তু মাঝখানে কলার আছে। আবার শার্টে যেমন কলার থাকে, গানের কাছে দেখেন কলার আছে। তাহলে হেড, কলার, টেল, এবং টেলের মধ্যে লং টেল ফাইবারস আছে এবং বেস প্লেটের উপর এই লং টেল ফাইবার গুলো অবস্থান করে। মোট 6টা আছে টেল এখানে।
একটা 3D একটা 2D তে দেখানো হয়েছে। আর এখানে এই যে আপনারা টিটু ফাস ভাইরাসের যে ছবিটা এখন দেখতে পাচ্ছেন, এটা মূলত হলো মাইক্রোস্কোপ দিয়ে দেখা হচ্ছে। মাইক্রোস্কোপ দিয়ে দেখলে অনেকটা এই ধরনের লাগে, মাথা এবং লেজ আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এরপর আমরা হাতে আঁকলে অনেকটা এভাবে আমরা আঁকতে পারি। এখানে লিখা হয়েছে বাট মার্কিং করা নাই, মার্কিং করা থাকলে ভালো হতো আর কি এখানে। এরপরে হলো আমাদের টিটু ব্যাকটেরিয়াফাজের গঠন। এখানে আরেকটা ছবিতে এখানে দেখানো হচ্ছে, এখানে মাথা, গলা, লেজ, প্রোটিন তন্ত্র এগুলো দেখানো হচ্ছে। এখানে আরো একটা ছবিতে টিটু ব্যাকটেরিয়াফাজের স্ট্রাকচারটা দেখানো হচ্ছে এখানে। হ্যাঁ, এখন এটা হলো বাম পাশেরটা আর কি। হ্যাঁ, এরপরে আমরা যদি এটার স্ট্রাকচারটা যদি আমরা দেখি, আমরা দেখবো যে মেনি ফেজেস, অনেকগুলো আমরা ভাইরাসের স্ট্রাকচারের মধ্যে বিশেষ করে আমরা টি টু ফার্স্ট ভাইরাসের ক্ষেত্রে আমরা প্রধান যে দুইটা অংশ দেখি, একটা হলো হেড আর একটা হলো টেল, মানে একটা মাথা এবং লেজ। উপরের অংশটা মাথা, হ্যাঁ, আইসক্রিমের মতো উপরের অংশটা, আইসক্রিমের কাঠি যেটা মনে করেন এটা, সেটা হচ্ছে কি লেজ ভাইরাসের। তাহলে দুইটা অংশ এবং মাঝখানে একটা কি থাকে, কলার থাকে। এই তিনটা অংশ নিয়ে কিন্তু টি টু ফার্স্ট ভাইরাসটা কিন্তু কি হয়, তৈরি হয়। এখন টিটো ফার্স্ট ভাইরাসের স্ট্রাকচারটা যদি আমরা আরেকটু ক্লিয়ার ভাবে বা আরেকটু ডিটেলে যদি আমরা বলতে যাই, আমরা এটা হলো 1971 সালের কথা, আমাদের মুক্তিযুদ্ধের সময়কালীন কথা। একজন বিজ্ঞানী দা হেরিলি, ওই বিজ্ঞানীর নাম হচ্ছে দা হেরিলি, বিজ্ঞানী হেরিলি ব্যাকটেরিয়া আক্রমণকারী ভাইরাসকে ব্যাকটেরিওফাজ নামে অভিহিত করেন। হ্যাঁ, ব্যাকটেরিওফাজ, ব্যাকটেরিওফাজ কিন্তু অন্যান্য ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে ফেলে। মানে কিছু ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। এটা তো খুবই ভালো একটা ব্যাপার। ক্ষতিকর ব্যাকটেরিয়াকে যদি ধ্বংস করে ফেলে, তাহলে কিন্তু আমরা ওই ব্যাকটেরিয়া জনিত রোগের হাত থেকে রেহাই পাবো। এখন তাহলে আমরা টিটু ফাস ভাইরাসের গঠনে আমরা কয় ধরনের অংশ পাচ্ছি, একটা পাচ্ছি মাথা আর একটা পাচ্ছি লেজ। আমরা মাথার স্ট্রাকচারে কি দেখি, মাথাটা ষড়ভুজাকৃতি প্রিজমের নাই, প্রিজমের মতো মাথাটা, এবং দৈর্ঘ্যে 93 মিলি মাইক্রন এবং প্রস্থ 65 মিলি মাইক্রন। এগুলো মানে অনেক ক্ষুদ্র, খালি চোখে অনেক সময় আমরা এগুলোকে দেখবো না। ফাজের মাথায় একটা ডিএনএ থাকে, এই যে ডিএনএ ডাবল হেলিক্স আর কি, দ্বিসূত্রক পেঁচানো, এই যে ভিতরে দেখেন ডিএনএ এর অবস্থান দেখানো হয়েছে ফাজের ভিতরে। এবং আমরা যদি আহ, এটা হলো দ্বিস্তর বিশিষ্ট প্রোটিন দিয়ে আবৃত ডিএনএ। এবং আমরা যদি লেজের দিকে যদি যাই, আমরা দেখবো যে মাথার নিচে সরু নলের মতো যে অংশটুকু, সেটাই কিন্তু লেজ। লেজের দৈর্ঘ্য প্রায় 100 মিলি মাইক্রন এবং এটার ব্যাস প্রায় 25 মিলি মাইক্রন বলা যায়। লেজের ভিতরের অংশটা ফাঁকা, একে দেহনল বা কোর বলে। একটি পুরু সংকোচনশীল প্রোটিন আবরণী দিয়ে কোরটি আবৃত থাকে। লেজের ভিতরে কোনো ডিএনএ থাকে না, তবে লাইসোজোম নামক এক ধরনের উৎসেচক থাকে। লেজে আমরা দুইটা অংশ দেখি, একটা কলার দেখি আর একটা বেস প্লেট বা ভিত্তি ফলক আমরা দেখি। কলারটা কোথায়, মাথা এবং লেজের যে সংযোগস্থল আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, কিছুটা বর্ধিত অংশ দেখতে পাওয়া যায়। এই বর্ধিত অংশটুকুকে বলা হয় কলার। এই কলারটা কিন্তু প্রোটিন দিয়ে তৈরি। এরপরে দেখেন এখানে একদম নিচে একটা প্লেটের মধ্যে কতগুলো কাটা আছে। এই প্লেটটাকে বলা হচ্ছে বেস প্লেট বা ভিত্তি ফলক। লেজের নিচের প্রান্তটা কিছুটা চ্যাপ্টা এবং প্রশস্ত, এই চ্যাপ্টা এবং প্রশস্ত অংশকে বলা হয় বেস প্লেট। বেস প্লেটের চারপাশে 6টা সরু লম্বা স্পর্শক তন্তু ও নিচে কতকগুলো সূক্ষ্ম কাটা বা স্পাইক থাকে। স্পর্শক তন্তুর সাহায্যে এরা পোষক কোষকে আঁকড়ে ধরতে পারে, মানে এগুলোর মাধ্যমে কোনো পোষক কোষ, বিশেষ করে যখন এই ভাইরাসগুলো তো ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে, ব্যাকটেরিয়াকে কামড়ে ধরে বা আঁকড়ে ধরে যাই বলেন, স্পাইক বা কাটার সাহায্যে এরা পোষক কোষের কোষ প্রাচীর ছিদ্র বা ক্ষত সৃষ্টি করে। আমরা যেমন কাঁটা চামচ দিয়ে একটা মিষ্টিকে গেঁথে ফেলতে পারি, এরাও এটা কাঁটা চামচের মতো কোন একটা পোষক দেহকে এরা কি করতে পারে, গেঁথে ফেলতে পারে। তাহলে এই ছিল আমাদের টিটু ফার্স্ট ভাইরাসের আলোচনা। আমরা এখন দেখব হলো এটি এগুলোর ভাইরাসের ইকোনমিক ইম্পর্টেন্সটা আমরা একটু দেখার চেষ্টা করব। ভাইরাস অর্থনৈতিকভাবে কি আমাদের শুধু ক্ষতিই করে নাকি উপকারও করে? ভাইরাস আমাদের উপকারও করে থাকে, আবার কি ক্ষতিও করে থাকে। আমাদের দুই ধরনের ক্ষেত্রে আমরা আহ, মানে আমরা ভাইরাসকে আমরা দেখি। তো এখানে ভাইরাসের আমরা সর্বপ্রথম ইউজফুল রুলগুলো নিয়ে পড়ি। আমরা তো শুধু জানি যে ভাইরাস বিভিন্ন রোগ তৈরি করে, হ্যাঁ, ভাইরাসের সাথে আমাদের শত্রুতা। ভাইরাস আমাদের আসলে অনেক উপকার করে থাকে। যেমন একটা উপকার কি বলা হচ্ছে, ইন প্রিপেয়ারিং অ্যান্টিডোট অর ভ্যাকসিন, মানে বিভিন্ন রকম অ্যান্টিডোট বা ভ্যাকসিন তৈরি করার জন্য কিন্তু এটা লাগে। আমরা এই যে মহামারীর সময় কিন্তু আমরা এই কোভিড আক্রান্ত পেশেন্টের আমরা স্পুটাম বা কফ সংগ্রহ করে, শ্লেষ্মা সংগ্রহ করে, সেখান থেকে আমরা কোভিডিনাম ওষুধকে আমরা ডাইনামাইজ করেছি, কোভিডিনামকে আমরা ব্যবহার করেছি। তাহলে দেখেন কোভিড আক্রমণ করেছে,
সেখান থেকে যে নিঃস্রাব বা স্রাব সেগুলোকে আমরা ওষুধ হিসেবে ব্যবহার করছি। তাহলে ভাইরাস যে শুধু রোগ তৈরি করে তাও না, রোগের ওষুধ বা ভ্যাকসিন তৈরি করার জন্য ভাইরাসকে আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। তাহলে এটা একটা উপকারী দিক। এরপরে হচ্ছে বিশেষ করে বসন্ত, পোলিও, প্লেগ, টাইফয়েড, জলাতঙ্ক এই রোগের প্রতিষেধক কিন্তু এই ভাইরাস থেকেও কিন্তু কি করা হয়ে থাকে। এবং ব্যাকটেরিয়া গঠিত কিছু রোগ আছে, রক্ত আমাশয়, টাইফয়েড, কলেরা, প্লেগ, এগুলো চিকিৎসায় ব্যাকটেরিয়া ধ্বংসকারী ব্যাকটেরিওফাজকে ওষুধ রূপে ব্যবহার করা হয়। এরপর সেকেন্ড যেটা, বিভিন্ন ক্ষতিকর পোকামাকড়, বিভিন্ন প্রাণী দমনে কিন্তু কি করা হয়, ভাইরাসকে ব্যবহার করা হয়। ওই যে মিক্সো ভাইরাসের কথা বললাম, মিক্সো ভাইরাস দিয়ে কিন্তু ইতালিতে প্রচুর পরিমাণে ইঁদুর মেরে ফেলা হয়েছিল। এটাও একটা ভাইরাস দিয়ে একটা মহামারী তৈরি করা হয়েছিল, প্রচুর পরিমাণে ইঁদুরকে মারা হয়েছিল। আর আমাদেরকে কি করোনা ভাইরাস দিয়ে মারা হয়েছে, পৃথিবীর অনেক মানুষকে করোনা ভাইরাস ছড়িয়ে দিয়ে হত্যা করা হয়েছে। ঠিক আছে, তাহলে এইভাবে কি করা যায়, কোন একটা প্রাণীকে, ক্ষতিকর প্রাণীকে ধ্বংস করার জন্য, মারার জন্য ভাইরাস ব্যবহার করা যায়। এরপরে দেখেন নেক্সটে বলা হচ্ছে কন্ট্রোল অফ ডিজিজ, বিভিন্ন রোগ ব্যাধিকে কন্ট্রোল করার জন্য কিন্তু এটাকে কি করা যায়, এই মানে ভাইরাসকে ব্যবহার করা যায়। এরপরে ল্যাবরেটরিতে ব্যবহার করা যায়, বিশেষ করে বিবর্তন সংক্রান্ত যে তথ্য, আমরা বলি কি ইভলিউশন, অভিব্যক্তি এবং ক্রমবিকাশের ধারা সম্পর্কে জ্ঞান লাভের চাবিকাঠি হলো এই ভাইরাস। কারণটা কি, কারণটা হচ্ছে ভাইরাস জীব এবং জড় উভয়ের বৈশিষ্ট্য ধারণ করে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ভাইরাসকে ব্যবহার করা যায়। তারপর ইন দা এভিডেন্স অফ ইভলিউশন, ইভলিউশনের এভিডেন্স হিসেবে ব্যবহার করা যায়, প্রমাণ হিসেবে, বিবর্তনের প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়। ফুলের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ব্যবহার করা যায়। লাল টিউলিপ ফুলে যখন ভাইরাস আক্রমণ করে তখন লাল টিউলিপ ফুলের মধ্যে লম্বা লম্বা সাদা সাদা দাগ পড়ে, ফলে টিউলিপ ফুলের সৌন্দর্য আরো বেড়ে যায়। বাজারে এই ফুলের চাহিদা এবং দাম দুইটাই কিন্তু বেড়ে যায়। টিউলিপ ফুলে যদি ভাইরাস আক্রমণ না করতো, ফুলের মধ্যে লম্বা সাদা সাদা দাগ তৈরি হতো না। এটাও একটা কি অর্থনৈতিক একটা গুরুত্ব এটার। এবং আরেকটা গুরুত্ব হচ্ছে ন্যানো টেকনোলজি, মানে ভাইরাস যেহেতু খুব ছোট ক্ষুদ্র, আমরা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ডিভাইস তৈরি করতে পারি ভাইরাসের এই প্যাটার্নকে কাজে লাগিয়ে। ভাইরাসের সাইজ, শেপ, স্ট্রাকচার, হ্যাঁ, এগুলা বিভিন্ন রকম ন্যানো স্কেলে, ন্যানো টেকনোলজিতে কাজে লাগানো যেতে পারে। এগুলো সবগুলো উপকারী দিক। এবং আমাদের যে পরিবেশ আছে, বিশেষ করে সামুদ্রিক পরিবেশ বা সল্ট ওয়াটার যেটা আছে, লবণাক্ত পানি অথবা ফ্রেশ ওয়াটারই বলি, আমাদের যে ইকোসিস্টেম আছে, ইকোসিস্টেম হলো কি পরিবেশে জীব এবং জড়ের যে একটা সমন্বয়, এই সমন্বয়ে যে একটা সিস্টেম বা তন্ত্র গড়ে ওঠে, এটাকে বলা হচ্ছে ইকোসিস্টেম। এই ইকোসিস্টেমের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কি আমাদের এই ভাইরাস। এবং উদ্ভিদের যে ফটোসিনথেসিস হয় বা সালোক সংশ্লেষণ হয়, আমি পড়িয়েছিলাম সালোক সংশ্লেষণ নিয়ে আপনাদেরকে বিগত কয়েকটা ক্লাসে। তাহলে সালোক সংশ্লেষণ কারণে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড কিন্তু গৃহীত হয়। হ্যাঁ, তাহলে এটা খুবই ভালো একটা দিক। এবং এই ফটোসিনথেসিসের মধ্যে একটা উদ্দীপক হিসেবে কাজ করে কি ভাইরাস। ভাইরাস কিন্তু হেল্প করতে পারে ফটোসিনথেসিসের মধ্যে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, ভাইরাসের একটা উপকারী দিক। মানে আল্লাহ তাআলা যে সবকিছু আমাদের মানে কি বলবো ক্ষতি করার জন্য তৈরি করছে এরকম না, আল্লাহ তাআলা আমাদের সবকিছু তৈরি করেছে মানুষের উপকারের জন্যই, যদিও বা ওই বস্তুর মাধ্যমে কিছু ক্ষতি শিকার আমরা হয়ে থাকি। এখন ভাইরাসের ক্ষতিকর দিকগুলো একটু বলি। হার্মফুল রুলস, হ্যাঁ, ইকোনমিক্যাল এক্সপেক্টের মধ্যে হার্মফুল রুলসও আসবে, বিশেষ করে কমন কোল্ড, ইনফ্লুয়েঞ্জা, মাম্পস, হ্যাঁ, আমাদের মুখের এক পাশ ফুলে যায়, পক্স হচ্ছে, পোলিও হচ্ছে মানে পাগুলো বেঁকে যাচ্ছে, ইউলো ফিভার হচ্ছে, হারপিস হচ্ছে, এইডস হচ্ছে, এই যে সবগুলো, এগুলো সবগুলো কিসের কারণে হচ্ছে, ভাইরাসের অ্যাটাকের কারণে হচ্ছে। হ্যাঁ, ইনফ্লুয়েঞ্জা, হাম, বসন্ত, পোলিও, জলাতঙ্ক, হারপিস, এগুলো সবগুলো ভাইরাসের কারণে হচ্ছে। এবং বিভিন্ন পশু পাখির রোগ সৃষ্টি, যেমন বার্ড ফ্লুর কারণে প্রচুর পরিমাণে দেখবেন হাঁস, মুরগি, গরু মানে এগুলো মারা গেছে, অনেক সময় মহামারী আকারে দেখা দিছিল। হ্যাঁ, বার্ড ফ্লু, গরু মহিষের পা এবং মুখের যে ক্ষত রোগ আছে, খুরা রোগ আছে, এগুলো কিন্তু ভাইরাসের অ্যাটাকের কারণে হয়। এরপরে এবং হচ্ছে যে উদ্ভিদের বিভিন্ন রোগ সৃষ্টি করে, উদ্ভিদের মোজাইক, হ্যাঁ, বুসিস্ট্যান্ট, লিফ রোল, এই যে ভাইরাসগুলা, এগুলা কিন্তু ভাইরাসের কারণেই হয়। এবং ভাইরাস অনেক সময় আমাদের আমাদের জন্য উপকারী, যে ব্যাকটেরিয়া, তাহলে এটাও এবং ভাইরাসের কারণে মহামারী হয়, মহামারীর কারণে প্রচুর ক্ষতি হয়। এবং ওই যে সার্সের কারণে দেখবেন চীন, তাইওয়ান, এগুলা কানাডাতে প্রচুর লোক মারা গেছে। ইবোলা ভাইরাসের কারণে দেহের কোষ অনেক সময় ফেটে যায়,
এবং আফ্রিকার মধ্যে দেখবেন ইবোলা ভাইরাসের কারণে ইকোনমিক লস হয়েছে, ক্ষতি হয়েছে প্রায় $1.6 বিলিয়ন। ডলারের চিহ্ন দিয়ে আছে দেখেন, $1.6 বিলিয়ন লসে পড়েছে ইবোলার কারণে। তাহলে মহামারীর কারণে কিন্তু কি হয়, প্রচুর পরিমাণে অর্থনৈতিক ক্ষতি সাধিত হয়। তাহলে এগুলো হচ্ছে কি অপকারী দিক। এবং ভাইরাস কিন্তু উদ্ভিদ, ব্যাকটেরিয়া, মানুষ থেকে শুরু করে উদ্ভিদ, ব্যাকটেরিয়া সবকিছুকেই ধ্বংস করতে পারে। এবং ভাইরাসকে একটা বায়োলজিক্যাল ওয়ারফেয়ার হিসেবে, উইপন হিসেবে ব্যবহার করা যায়, অস্ত্র হিসেবে, জৈব অস্ত্র হিসেবে। বিশেষ করে বলা হচ্ছে যে চীন পৃথিবীর উপর এই কোভিড ভাইরাসটা ছেড়ে দিয়ে পৃথিবীর মধ্যে এই ধরনের একটা অস্ত্রের একটা ব্যবহারের একটা নমুনা দেখিয়ে দিয়েছে। এটা তো অনেক উন্নত রাষ্ট্র। এখন তো আমরা ভাইরাসের কারণে সৃষ্ট রোগের আরেকটা লিস্ট আমরা দেখি। বিশেষ করে আমরা বসন্ত রোগ হয় ভেরিওলা ভাইরাসের আক্রমণে, হামের সংক্রমণ হয় রুবেলা ভাইরাসের আক্রমণের কারণে, জলাতঙ্ক হয় র্যাবিস ভাইরাসের আক্রমণের কারণে, এইডস হয় এইচআইভি ভাইরাসের কারণে, পোলিও হয় পোলিও মাইলাইটিসের কারণে, ভাইরাসের কারণে, হারপিস হয় হারপিস সিমপ্লেক্স ভাইরাসের কারণে, ইনফ্লুয়েঞ্জা হয় ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে, পিতঙ্গন নামে একটা রোগ আছে, এটা ইউলো ফিভার ভাইরাস বলা হয়, পিত বর্ণের হয়ে যায়, মানে স্কিন হলুদ হয়ে যায়, এই কারণেই বোধহয় এটাকে ইউলো ফিভার ভাইরাস বলা হচ্ছে। তারপর ভাইরাসের কারণে, ভাইরাসের নামও হচ্ছে ইউলো ফিভার ভাইরাস, এটার কারণে পিতঙ্গর হচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পাচ্ছে ভিএক্স ভাইরাসের কারণে, স্নায়ু ক্ষতিকারক রোগ হচ্ছে জেসি ভাইরাসের কারণে। হ্যাঁ, এবং গরুর বসন্ত রোগ কিসের কারণে হচ্ছে, ভ্যাকসিনিয়ার কারণে হচ্ছে, কুকুরের জলাতঙ্ক র্যাবিস ভাইরাসের আক্রমণে হচ্ছে, তারপর গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ ডিজিজটা হচ্ছে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ ভাইরাসের কারণে, ইঁদুরের টিউমার হচ্ছে পোলিওমা ভাইরাসের কারণে, খরগোশের টিউমার হচ্ছে প্যাপিলোমা ভাইরাসের কারণে, প্রাণীর ন্যাজো ফ্যাভিজিয়াল ক্যান্সার হচ্ছে হার্পিস ভাইরাসের কারণে। বাবা, এরপর দেখেন আপনারা তাহলে কতগুলো রোগ এখানে। বিশেষ করে আমাদের যে আঁচিল হচ্ছে, আঁচিলও কিন্তু এইচপিভি ভাইরাসের কারণে হচ্ছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এবং ব্লাড ট্রান্সমিশনের কারণে, মানে আঁচিল আছে এরকম রোগ, এরকম লোক যখন কাউকে ব্লাড দিবে ওই ব্যক্তিরও কি হবে, আঁচিল হওয়ার একটা চান্স থাকবে। কি বিশাল বিষয় দেখেন। তাহলে রোগের মানে ডিপু হচ্ছে কি ভাইরাস, মানে বিভিন্ন রকম রোগ সৃষ্টি করার এদের ক্ষমতা রয়েছে। আমরা এখন জানবো ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাসের মধ্যে কিছু পার্থক্য জানার চেষ্টা করব। উদ্ভিদ ভাইরাসকে বলা হচ্ছে আরএনএ ভাইরাস, প্রাণী ভাইরাসকে বলা হচ্ছে ডিএনএ ভাইরাস। হ্যাঁ, তো এখানে উদ্ভিদ ভাইরাস হচ্ছে উদ্ভিদে রোগ সৃষ্টি করে, প্রাণী ভাইরাস প্রাণীতে রোগ সৃষ্টি করে। উদ্ভিদ ভাইরাস নিউক্লিক অ্যাসিড হিসেবে সাধারণত আরএনএ থাকে, প্রাণী ভাইরাসে নিউক্লিক অ্যাসিড হিসেবে সাধারণত ডিএনএ থাকে। উদ্ভিদ ভাইরাস সাধারণত উদ্ভিদ দেহে বংশবৃদ্ধি করে, প্রাণী ভাইরাস সাধারণত প্রাণী দেহে বংশবৃদ্ধি করে। উদ্ভিদ ভাইরাস দেহে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড থাকে, প্রাণী ভাইরাস দেহে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড ছাড়াও লিপিড, তামা, বায়োটিন এগুলো থাকে। উদ্ভিদ ভাইরাস হলো সাধারণত পতঙ্গ কর্তৃক সৃষ্ট ক্ষতের মাধ্যমে পশুর দেহে প্রবেশ করে। প্রাণী ভাইরাস হলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় প্রাণী দেহে প্রবেশ করে। উদ্ভিদ দেহ হলো দণ্ডাকার এবং সূচাকার, প্রাণী ভাইরাস হলো ঘনবস্তুর মতো এবং বহুভুজাকার। এখানে দেখেন ডিএনএ ভাইরাস আর মোস্টলি ডাবল স্ট্যান্ডার্ড, হয়েল আরএনএ ভাইরাস আর সিঙ্গেল স্ট্যান্ডার্ড, অর্থাৎ ডিএনএ ভাইরাসটা হচ্ছে দ্বিসূত্রক এবং আরএনএ ভাইরাসটা হচ্ছে একসূত্রক। আচ্ছা, স্লাইডটা কি দেখা যাচ্ছে? আপনারা কি দেখতে পাচ্ছেন স্লাইডটা? এখানে 4টা পার্থক্য দেখানো হয়েছে স্লাইডটাতে, আপনারা কি দেখতে পাচ্ছেন? যেটা আমি আবার শেয়ার দিই, দেখা না গেলে। আচ্ছা, স্ক্রিনটা আমি আবারও শেয়ার দিচ্ছি। এখানে দেখেন, এখানে বলা হচ্ছে কি আরএনএ মিউটেশন রেট ইজ হায়ার দ্যান ডিএনএ মিউটেশন রেট। আরএনএ মিউটেশন রেটটা হচ্ছে ডিএনএ মিউটেশন রেটের চেয়ে হায়ার। ডিএনএ রেপ্লিকেশন টেকস প্লেস ইন দ্য নিউক্লিয়াস, while আরএনএ রেপ্লিকেশন টেকস প্লেস ইন সাইটোপ্লাজম। হ্যাঁ, ডিএনএ রেপ্লিকেশনটা হলো নিউক্লিয়াস অবস্থান নেয়, আরএনএ রেপ্লিকেশনটা হলো সাইটোপ্লাজমে অবস্থান নেয়। ডিএনএ ভাইরাস আর স্টেবল, হয় আরএনএ ভাইরাস আর আনস্টেবল। ডিএনএ ভাইরাসটা হচ্ছে স্থিতিস্থাপক, আরএনএ ভাইরাসটা হচ্ছে অস্থিতিস্থাপক। আমরা এবার ব্যাকটেরিয়া ভার্সেস ভাইরাসের পার্থক্যটা দেখে আলোচনা শেষ করার একটা চেষ্টা করব। আমরা ব্যাকটেরিয়া ভাইরাসের মধ্যে পার্থক্যগুলো যদি আমরা দেখি, আমরা দেখব যে ভাইরাস হলো অকোষীয় জীবাণু বা অণুজীব, ব্যাকটেরিয়া হলো কোষীয় জীবাণু বা অণুজীব। ভাইরাস হলো অতি আণুবীক্ষণিক, ব্যাকটেরিয়া হলো আণুবীক্ষণিক। ভাইরাস হলো ব্যাকটেরিয়া প্রতিরোধক ছাঁকনির মধ্য দিয়ে এরা গমনাগমন করতে পারে, ব্যাকটেরিয়া হলো ব্যাকটেরিয়া প্রতিরোধক ছাঁকনির মাধ্যমে এরা যেতে পারে না। ভাইরাস দেহে জৈব উপাদানের মধ্যে কেবল প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড বিদ্যমান থাকে, ব্যাকটেরিয়া দেহে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড ছাড়াও অন্যান্য জৈব উপাদান বিদ্যমান থাকে। ভাইরাসের মধ্যে দেহে ডিএনএ বা আরএনএ এর মধ্যে যে কোনো একটা নিউক্লিক অ্যাসিড থাকে, ব্যাকটেরিয়ার মধ্যে এদের দেহে ডিএনএ এবং আরএনএ উভয় ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে। ভাইরাস কেবল সজীব কোষে বংশ বিস্তার করতে পারে, ব্যাকটেরিয়া সজীব কোষের ভিতরে এবং কোষের বাইরে গেলেও কিন্তু বংশ বিস্তার করতে পারে।
তাহলে ভাইরাসের ক্ষেত্রে কি বলা হচ্ছে, ইট ইজ কনসিডার লিভিং বিইং, এটাকে একটা জীবন্ত ইজ নট কনসিডার্ড এ লিভিং বিইং, এটাকে জীবন্ত সত্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে না। আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বলা হচ্ছে কনসিডার্ড এ লিভিং বিইং, এটাকে জীবন্ত সত্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভাইরাস মাইক্রোস্কোপিক সাইজ, ব্যাকটেরিয়া মাইক্রোস্কোপিক সাইজ ঠিক আছে অনেকগুলা, তবে এটার ডিফারেন্ট শেপ এন্ড সাইজ, বিভিন্ন আকার আকৃতির ছোট বড় ব্যাকটেরিয়া থাকতে পারে। আর ভাইরাসের মধ্যে বলা হচ্ছে ইট ক্যান নট রিপ্রোডিউস বাই ইটসেলফ, ভাইরাস নিজে নিজে বংশ বিস্তার করতে পারে না। ব্যাকটেরিয়া অটোনোমাস রিপ্রোডাকশন, মানে নিজে নিজে বংশ বিস্তার করতে পারে। ভাইরাসের ক্ষেত্রে বলা হচ্ছে ট্রিটেড উইথ ভ্যাকসিন, ভ্যাকসিন দিয়ে ট্রিটমেন্ট করা হয় বা প্রতিরোধ করা হয়। আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বলা হচ্ছে ট্রিটেড উইথ অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিবায়োটিক দিয়ে এটা ট্রিটমেন্টটা করা হয়। আমরা ব্যাকটেরিয়া এবং ভাইরাসের পার্থক্যটা এই স্লাইডের মাধ্যমে আরেকটু বোঝার চেষ্টা করি। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বলা হচ্ছে লিভিং অর্গানিজম, ইউনিসেলুলার ওয়ান সেল। ভাইরাসের ক্ষেত্রে বলা হচ্ছে নট লিভিং, নো সেলস। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বলা হচ্ছে লার্জার 100 ন্যানোমিটার, মানে খুবই ক্ষুদ্র এটা। ভাইরাসের ক্ষেত্রে বলা হচ্ছে স্মলার 20 to 30 ন্যানোমিটার। এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বলা হচ্ছে ল্যাটিন মিন্স লিটল স্টিক্স, অর্থাৎ ল্যাটিন শব্দ দ্বারা এটাকে বোঝানো হয় ছোট দণ্ড। এটা দণ্ডাকৃতির দেখতে ব্যাকটেরিয়াগুলো, যেটা ছোট দণ্ড বলা হয়। আর ভাইরাসের ল্যাটিন অর্থ হচ্ছে পয়জন বা বিষ। ব্যাকটেরিয়া ইজিলি ট্রিটেড উইথ অ্যান্টিবায়োটিক্স, অর্থাৎ অ্যান্টিবায়োটিক দিয়ে ব্যাকটেরিয়াকে মারা হয়। ভাইরাসকে অ্যান্টিবায়োটিক উইল নট ইফেক্ট দ্য ডিজিজ, ভাইরাস জনিত যে রোগগুলো, করোনা ভাইরাস বলেন, হ্যাঁ, হেপাটাইটিস ভাইরাস বলেন, তারপর ভাইরাস জ্বর বলেন, ভাইরাসের কারণে ডেঙ্গু বলেন, এগুলো কিন্তু অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা যায় না। তবে ব্যাকটেরিয়ার অবস্থান থাকলে ব্যাকটেরিয়াকে ডেস্ট্রয় করার জন্য, নিষ্ক্রিয় করার জন্য এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যায়। তাহলে আমরা হোমিওপ্যাথির ক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে, আমরা এখানে সেটা ডিজিজটা ভাইরাল হোক বা ব্যাকটেরিয়া জনিত হোক, আমরা সব ধরনের ডিজিজে কিন্তু আমরা সিমটম বেস ট্রিটমেন্ট দিলে দেখা যায় যে ভাইরাসের কারণেই হোক বা ব্যাকটেরিয়ার কারণেই হোক ভালো হয়। এই কারণেই কোভিডের সময় আমরা জয় জয়কার করেছিলাম। আমরা দেখাতে পেরেছিলাম জেনাস এপিডেমিকাস আর্সেনিককে নির্বাচন করেছিলাম, আমরা মহামারী প্রতিরোধ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমি যতগুলো কোভিড পেশেন্ট ট্রিটমেন্ট করেছি কোনোটা এক্সপায়ার করে যায় নাই, সবগুলো আল্লাহ তাআলা সুস্থ করেছে। ইভেন 24 ঘন্টার মধ্যে পেশেন্ট সুস্থ হয়ে গেছে, ওষুধ প্রয়োগের 24 ঘন্টার মধ্যে কমপ্লিট পেশেন্ট রিকভার হয়ে গেছে। এটা খুবই ভালো একটা দিক। সেটা আমরা বলতে পারছি যে ভাইরাস জনিত রোগ যদিও বা অ্যান্টিবায়োটিক দিয়ে প্রতিরোধ করা যাচ্ছে না, পৃথিবীতে কোনো ওষুধ আবিষ্কার করা যায় নাই ভাইরাসের জন্য ভ্যাকসিন ছাড়া, হ্যাঁ, অর্থাৎ প্রতিষেধক ভ্যাকসিন ছাড়া, প্রতিরোধক ভ্যাকসিন ছাড়া কোন রকম ওষুধ যেহেতু নাই ভাইরাস জনিত ডিজিজে, সেক্ষেত্রে হোমিওপ্যাথি বেটার। ডেঙ্গুর ক্ষেত্রেও কিন্তু ভালো কাজ করছে আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন। হ্যাঁ, এটা আমাদের দুই একটা স্লাইড আছে আর ভাইরাস নিয়ে। এখানে ভাইরাস বলা হচ্ছে ব্যাকটেরিয়া ডু নট নিড হোস্ট অর্গানিজম অর ফর রিপ্রোডাকশন, ব্যাকটেরিয়ার রিপ্রোডাকশনের জন্য কোনো কি নাই, হোস্টের প্রয়োজন নাই। আর ভাইরাস রেপ্লিকেট অনলি ইনসাইড দ্য হোস্ট, ভাইরাস কেবলমাত্র হোস্টের দেহেই রেপ্লিকেট করতে পারে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বলা হচ্ছে কনসিডার্ড লিভিং অর্গানিজম, এটা একটা জীবন্ত একটা প্রাণী সত্তা হিসেবে এটাকে বিবেচনা করা হয় ব্যাকটেরিয়াকে। ভাইরাসের ক্ষেত্রে বলা হচ্ছে নট কনসিডার্ড অ্যাজ লিভিং অর্গানিজম, ভাইরাসকে জীবন্ত সত্তা হিসেবে বিবেচনা করা হয় না। ব্যাকটেরিয়াকে বলা হচ্ছে লার্জার অ্যান্ড ভিজিবল আন্ডার দ্য লাইট মাইক্রোস্কোপ, অর্থাৎ হালকা মাইক্রোস্কোপের নিচেও কিন্তু ব্যাকটেরিয়াকে অনেক সময় দেখা সম্ভব হতে পারে। ভাইরাসের ক্ষেত্রে বলা হচ্ছে স্মল অ্যান্ড ভিজিবল আন্ডার দ্য ইলেকট্রন মাইক্রোস্কোপ, এটা খুবই স্মলার অ্যান্ড ভিজিবল আন্ডার দ্য ইলেকট্রন মাইক্রোস্কোপ, খুবই ক্ষুদ্র এবং সেটা ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে রেখে দেখতে হয়। এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বলা হচ্ছে কন্টেইন এ পেপটো গ্লাইকেন এবং লিপোপলি স্যাকারাইড সেল ওয়াল। এবং ভাইরাসের ক্ষেত্রে বলা হচ্ছে কন্টেইন এ প্রোটিন কোড ইনস্টেড অফ এ সেল ওয়াল। এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বলা হচ্ছে ইউনিসেলুলার। এবং ভাইরাসের ক্ষেত্রে বলা হচ্ছে ডোন্ট হ্যাভ সেলস। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বলা হচ্ছে সিঙ্গেল সার্কুলার ক্রোমোজোম ইজ প্রেজেন্ট। ভাইরাসের ক্ষেত্রে বলা হচ্ছে ডিএনএ আরএনএ স্ট্রেন্ড ইজ প্রেজেন্ট। ব্যাকটেরিয়া হচ্ছে ক্যান বি আইদার বেনিফিশিয়াল অর হার্মফুল। ভাইরাসের ক্ষেত্রে বলা হচ্ছে ইউজফুল হার্মফুল দো ইউজফুল ইজ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ভাইরাসের জ্ঞানকে আমরা কাজে লাগাতে পারি। আর ব্যাকটেরিয়া উপকারী হতে পারে, ক্ষতিকারও হতে পারে। ব্যাকটেরিয়া বলা হচ্ছে ক্যান লোকালাইজ ইনফেকশন তৈরি করতে পারে। ভাইরাসের ক্ষেত্রে বলা হচ্ছে কজ সিস্টেমেটিক ইনফেকশন, ভাইরাস সিস্টেমেটিক ইনফেকশন বা সংক্রমণ ঘটিয়ে থাকে। ব্যাকটেরিয়া ফুড পয়জনিং, গ্যাস্ট্রাইটিস, আলসার এগুলো তৈরি করতে পারে। ভাইরাস বলা হচ্ছে এইডস, কমন কোল্ড, ইনফ্লুয়েঞ্জা এগুলো তৈরি করতে পারে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বলা হচ্ছে ইনফেকশন ক্যান বি প্রিভেন্টেড বাই অ্যান্টিবায়োটিক দিয়ে ব্যাকটেরিয়া ঘটিত যে ইনফেকশনগুলো এগুলো চিকিৎসা করা যেতে পারে। ভাইরাসের ক্ষেত্রে বলা হচ্ছে স্প্রেড ক্যান বি প্রিভেন্টেড বাই ভ্যাকসিন, এটার বিস্তারটা ভ্যাকসিন দিয়ে কিছুটা ঠেকানো যায়। ঠিক আছে, একই বিষয় এখানেও বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে ভাইরাসের ক্ষেত্রে বলা হচ্ছে যে ভাইরাস জীবন্ত সত্তা নয়, ব্যাকটেরিয়া জীবন্ত সত্তা। তারপর হচ্ছে ভাইরাসকে বলা হচ্ছে সাব মাইক্রোস্কোপিক, ব্যাকটেরিয়াকে বলা হচ্ছে জায়ান্ট কম্পেয়ার টু ভাইরাস, মানে তুলনা করলে ভাইরাসের চেয়ে অনেক অনেক বড় হচ্ছে কি ভাইরাস।
কোভিড-19 ভাইরাসের কারণে হয়েছিল, এবং নিউমোনিয়া, টিউবারকুলোসিস বা যক্ষা, টিটেনাস, ধনুষ্টঙ্কার যেটাকে বলি, ফুড পয়জনিং, এগুলো ব্যাকটেরিয়ার কারণে হয়। এই পার্থক্যগুলো আমাদের দেখলে হয়ে যাবে। এতক্ষণ ধরে যে সকল শিক্ষার্থী বন্ধুরা আমার আলোচনাটা শুনলেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমার আলোচনাটা এখানে শেষ করছি। ঠিক আছে।